মুনিয়া মৃত্যুর ঘটনায় হুইপ পুত্র শারুনের বিরুদ্ধে ভাইয়ের হত্যা মামলা। ফরেনসিক রিপোর্ট পেতে সময় লাগবে ১.৫-২ মাস। খুলবে রহস্যের জট। ঈদের আগে তুলে নেওয়া হতে পারে লকডাউন। দূরপাল্লার পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত ৫ মের আগেই। দেশে করোনায় আজ ৬৯ জনের মৃত্যু। যত টাকাই লাগুক সবার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানতে হবে স্বাস্থ্যবিধি। অসহায় ৩৬ লাখ পরিবার পেল ২৫০০ টাকা করে। এবং পশ্চিমবঙ্গে হ্যাট্রিক জয়ের পথে মমতার তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে পেছনে ফেললেন নন্দীগ্রামেও। এগিয়ে আছে ২০০টিরও বেশি আসনে, বিজেপি ৮০টিতে। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়ার মৃত্যুর ঘটনায় জাতীয় সংসদের হুইপের ছেলে নাজমুল করিম চৌধুরী শারুনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন মুনিয়ার ভাই আশিকুর রহমান সবুজ। বিকেলে সিএমএম আদালতে তিনি এ মামলা করেন। রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাট থেকে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুনিয়া ও শারুনের কথোপকথনের কয়েকটি স্ক্রিনশট অনলাইনে ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে শারুনকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। এ সময় মুনিয়ার সঙ্গে তার পরিচয়ের বিষয়টি স্বীকার করলেও স্ক্রিনশটগুলো সঠিক নয় বলে দাবি করেন শারুন। এর আগে মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ২৭ এপ্রিল গুলশান থানায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভিরের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন বড় বোন নুসরাত জাহান, যার তদন্ত শুরু করেছে পুলিশ। ফরেনসিক রিপোর্টেই উন্মোচিত হবে মুনিয়া মৃত্যুর প্রকৃত রহস্য। ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, ভিসেরা, ডিএনএ ও মাইক্রোবায়োলজির পরীক্ষা শেষে রিপোর্ট পেতে সময় লাগবে ১.৫ থেকে ২ মাস। দোষীর সাজা নিশ্চিতে ফরেনসিক রিপোর্টই প্রধান হাতিয়ার বলে মনে করছেন আইনজীবীরা। মার্জিয়া মোমোর রিপোর্ট। কলেজ শিক্ষার্থী মোশাররত জাহান মুনিয়ার ময়নাতদন্ত শেষ হওয়ার পর কেটে গেছে ৫ দিন। তবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিপোর্ট এখনও হাতে পায়নি পুলিশ। রিপোর্ট পেতে কেন এই বিলম্ব? প্রশ্নের জবাবে বিশেষজ্ঞরা বলছেন, মুনিয়াকে বিষ প্রয়োগ কিংবা ধর্ষণ করা হয়েছিল কিনা এমন বেশ কয়েকটি বিষয় পরীক্ষার জন্য পুলিশের পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে, যার জন্য প্রয়োজন ভিসেরা, ডিএনএ ও মাইক্রোবায়োলজিক্যাল পরীক্ষা, যা সময় সাপেক্ষ। এই কারণেই ময়নাতদন্ত রিপোর্ট পেতে অপেক্ষা করতে হবে ১.৫ থেকে ২ মাস। রিলেভেন্ট যে ভিসেরা সেগুলো পাঠাইছে, সেগুলোর পরীক্ষার রিপোর্ট আসতে অন্তত কমপক্ষে ১ থেকে ১.৫ মাস। ডিএনএ প্রোফাইলিংয়ের ব্যাপারটাও ১২ সপ্তাহের মতো। তারপরে হচ্ছে যে মাইক্রোবায়োলজিক্যাল রিপোর্ট, এগুলো সবগুলো মিলে একটু সময় লাগবে। তবে ফরেনসিক বিশেষজ্ঞরা বলছেন, সময় সাপেক্ষ হলেও এসব পরীক্ষার মাধ্যমেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। এক্সপার্ট যে রিপোর্ট দিবেন সেটার ভিত্তিতেই কিন্তু আসলে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যাবে যে আসলে ঘটনাটা কি হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা না অন্য কিছু। এদিকে মুনিয়ার মৃত্যুর ঘটনায় তার স্বজনদের করা আত্মহত্যার প্ররোচনার মামলার তদন্ত ও বিচার কাজে এই ফরেনসিক রিপোর্টকেই প্রধান হাতিয়ার ভাবছেন আইন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার তৎপর হওয়ার পরামর্শ তাদের। খুব দ্রুত ফরেনসিক রিপোর্ট পাওয়া, এটা আসলে তো একজন বিচারের একটা পার্ট। মামলার ইনভেস্টিগেশন অফিসার যদি খুব ভিজিলেন্ট হয়, উনি যদি ডাক্তার যাকে ফরেনসিক রিপোর্ট চাচ্ছে, পিএম রিপোর্ট চাচ্ছে, এটা যদি ওনাকে যদি বোঝাতে সক্ষম হয় এবং উনিও যদি বুঝে থাকে, তাহলে অবশ্যই এটা খুব বেশি সময় লাগার কথা না। গত ২৬ এপ্রিল রাতে গুলশানের একটি ফ্ল্যাট থেকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় মুনিয়ার বড় বোন বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গুলশান থানায় মামলা করেন। মামলার একমাত্র আসামি বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির। আগামী ৩০ মে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। মার্জিয়া মোমো, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, ঈদের আগে লকডাউন তুলে নিতে যাচ্ছে সরকার। আভাস পাওয়া গেছে, জীবন জীবিকার বিষয়টি মাথায় রেখে ঈদের সময় লকডাউন না রাখার পক্ষেই মত দিয়েছে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো। কিন্তু এ সময় দূরপাল্লার বাস চালু করা হবে কিনা তা নিয়ে সংশয় কাটেনি এখনো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। এহসান জুয়েলের রিপোর্ট।
কয়েকটি ক্ষেত্রে শিথিলতা দিলেও চলমান লকডাউনে এখন পর্যন্ত বন্ধ আছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন আর দূরপাল্লার বাস। 3 দফা বাড়িয়ে 5 মে পর্যন্ত চলবে এই লকডাউন। এরপর ঈদের বাকি আরও 9 দিন। তবে সরকারি অফিস খোলা রাখার সুযোগ রয়েছে 6, 9 ও 11ই মে। বাকি দিনগুলোতে সাপ্তাহিক বন্ধ, শবে কদর ও ঈদের ছুটি। আগে 2 বার জাতীয় পরামর্শ কমিটির সুপারিশ মেনে 2 সপ্তাহ বাড়ানো হয় লকডাউন। তবে এইবার লকডাউন না রাখার পক্ষে মত তাদের। আমরা মনে করি যে এখানে একটি এক্সিট প্ল্যান দরকার, যেটি অর্থাৎ কিছু বিধিনিষেধ রেখে লকডাউনটা তুলে ফেলা। সেই আলোকে আমাদের যে জনস্বাস্থ্য বিষয়ক যে কমিটি আছে তারা সরকারকে ইতিমধ্যে যে কিছু এক্সিট প্ল্যান দিয়েছে। এই আলোকে সরকার কিন্তু কয়েকটি মন্ত্রণালয় সহ অন্তঃমন্ত্রণালয়ের সভা করে এটি কিভাবে বাস্তবায়ন করা যায় সেই দিকে এগোচ্ছে। সে অনুযায়ী ঈদের আগে লকডাউন তুলে নেওয়া হলে বাড়বে গ্রামের বাড়িমুখী মানুষের চাপ। ফলে রয়ে যায় ঝুঁকিপূর্ণ এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়ার শঙ্কা। দূরপাল্লার বাস চলাচলে তাই কি সিদ্ধান্ত? সময় আছে, এটি সরকারও চিন্তা ভাবনা করবে। সরকারের চিন্তা ভাবনা কতটুকু কেমন সবকিছু দেখে আমাদের একটা পরামর্শ থাকবে ইন্টারডিস্ট্রিক্টের ব্যাপারে। সব দিক বিবেচনা করে সরকার ঈদের আগে লকডাউনের বিষয়ে আলোচনা করছে বলে জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। 5 তারিখের পরে আমাদের কর্মসূচি কি অবস্থায় করব চিন্তা ভাবনার পর্যায়ে রয়েছে। এটা আমরা হয়তো এর আগেই জানাবো, 5 তারিখের ভিতরেই জানাবো। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় গত বছর 2 ঈদের সময় বাড়ি যাওয়ার উপর নিষেধাজ্ঞা ছিল। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় একদিনে আরও 69 জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন 1359 জন, যা 1.5 মাসে সর্বনিম্ন। বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ প্রতিরোধে এখনই ঢিলেমির কোনো সুযোগ নেই। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল। মাত্র কিছুদিন আগেও হাসপাতালের বারান্দা পর্যন্ত ছিল রোগীর ভিড়। দেশে কোভিডের ঊর্ধ্বগতিতে শঙ্কা জাগাচ্ছিল হাসপাতাল ব্যবস্থাপনা ভেঙে পড়ার। তবে এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে সে চিত্র। দেশে কোভিড সংক্রমণে এ যাবৎকালের সবচেয়ে ভয়ানক সময় কেটেছে চলতি বছরের এপ্রিলে। আক্রান্ত শনাক্ত হন সর্বোচ্চ 1,47,837 জন। শনাক্তের হার 18.5%। প্রাণহানি রেকর্ড 2,404 জন। তবে ধীরে ধীরে কমতে শুরু করেছে আক্রান্ত। 14 মার্চের পর রোববার শনাক্ত নামে 1,500-এর নিচে, আর সোমবার আক্রান্ত শনাক্ত আরও কমে দাঁড়ায় 1359 জনে। শনাক্তের হার গেল কয়েকদিন ধরেই 10 ভাগের নিচে, আর 24 ঘন্টায় প্রাণ হারান 69 জন। তবে ঢিলেঢালা লকডাউনেও সংক্রমণ হার কিভাবে কমলো তা গবেষণার দাবি রাখে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আমরা কিন্তু খুব বেশি একটা কৃতকার্য হই নাই। গবেষণার দরকার আছে যে কি হচ্ছে ভিতরে। এই অ্যান্টিবডি ডেভেলপ করছেন, সাউথ আফ্রিকান ভ্যারিয়েন্টের এগেইনস্টেই অ্যান্টিবডি ডেভেলপ করছে কিনা সেটাও দেখতে হবে। তবে এখনই হাঁফ ছাড়ার সুযোগ নেই। প্রতিবেশী ভারতে প্রায় প্রতিদিনই গড়ছে নতুন নতুন রেকর্ড। অন্যদিকে বিভিন্ন দেশে শনাক্ত হচ্ছে করোনার ভারতীয় ধরনও। আবার ঈদ সামনে রেখে ভিড় বাড়ছে শপিং মলগুলোই। তাই এখনো কঠোর সতর্কতার তাগিদ বিশেষজ্ঞদের। দীপ্তির ঢেকুরের জন্য আমরা কিন্তু এই মাসখানেক আগেই আমাদের পেশেন্ট ম্যানেজমেন্টে অত্যন্ত অপারগতা দেখিয়েছি। সতর্কতা, সচেতনতা এবং সক্রিয়তা তিনটাই থাকতে হবে। সচেতন হয়ে চুপ করে বসে থাকলে হবে না। আমাদের এখন সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই উপজেলা পর্যন্ত নিয়ে যেতে হবে। কোভিড নিয়ন্ত্রণে কোয়ারেন্টিন, আইসোলেশন সহ প্রতিরোধমূলক ব্যবস্থায় যাতে কোনো ধরনের ঢিলেমি না আসে তা নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত টাকাই লাগুক দেশের সব মানুষকে টিকার আওতায় আনতে কাজ করছে সরকার। করোনায় কাজ হারানো পরিবহন শ্রমিকদেরও আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুস্থ 36.5 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা কার্যক্রম উদ্বোধন করে একথা বলেন সরকার প্রধান। মহামারীর নির্মম বাস্তবতায় 1 বছরেরও বেশি সময়ে কর্মহীন হয়েছেন লাখ লাখ শ্রমজীবী প্রান্তিক মানুষ।
করোনার দ্বিতীয় ঢেউয়ে ক্ষতিগ্রস্ত সমাজের নিম্নবিত্ত মানুষেরা এবারও আসছেন প্রধানমন্ত্রীর সহায়তার আওতায়। রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দেশের 36.5 লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ সহায়তার কার্যক্রম উদ্বোধন করেন সরকার প্রধান। ঈদ উপহার হিসেবে পরিবার প্রতি নগদ 2,500 টাকার এই সহায়তা 3 দিনের মধ্যে পৌঁছে যাবে মোবাইলে। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগে দুর্বিপাকে মানুষকে যথাসাধ্য সহযোগিতার চেষ্টা করছে সরকার ও তার দল। রাজনীতি আমাদের জনগণের জন্য, জনগণের কল্যাণের জন্য, এই কথাটা কখনো আমরা ভুলি না। আর সেই কথাটা ভুলি না বলে আজকে মানুষের জন্য কাজ করাটাকে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলেই আমরা মনে করি। টিকা সবার কাছে পৌঁছাতে কোনো কার্পণ্য করা হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা টিকা দিচ্ছি এবং টিকা আরও নিয়ে আসছি, যত টাকা লাগে আরও টিকা নিয়ে আসবো। আমরা এদেশের মানুষের টিকা পৌঁছে দেব, কিন্তু আপনাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষার যে সমস্ত নির্দেশনাগুলি আমরা দিচ্ছি সেটা কিন্তু আপনারা একটু দয়া করে মেনে চলবেন। বিত্তবানদেরও সহায়তার হাত বাড়ানোর অনুরোধ জানান শেখ হাসিনা। প্রশ্ন তোলেন বিরোধী দল ও বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে। যারা এটা করেন না, ওটা করেন না, সরকার ওটা করেনি সমালোচনা করছেন, তাদের কাছে আমার প্রশ্ন, নিজে কটা লোকের সাহায্য করেছেন তার একটা হিসাব পত্রিকা দিয়ে দেন। আমরা আন্তঃজেলা যাতায়াতটা বন্ধ করেছি, তাতে অনেক পরিবহন শ্রমিক তাদের অসুবিধা হচ্ছে। আমরা তাদের জন্য প্রণোদনার ব্যবস্থা এবং তাদের জন্য কিছু সহযোগিতার ব্যবস্থা করে দিচ্ছি। পরে অনলাইনে সংযুক্ত চট্টগ্রাম, ভোলা ও জয়পুরহাটের উপকারভোগীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় ঈদ উপহার পাওয়া পরিবারগুলোর পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যাকে কৃতজ্ঞতা জানান শ্রমজীবী মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পশ্চিমবঙ্গে হ্যাটট্রিক জয়ের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। আলোচিত নন্দীগ্রামেও বাজিমাত করেছেন মমতা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। স্বপ্না, আপনি ঠিকই বলেছেন। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যে খবরের জন্য অধীর আগ্রহে অনেকেই প্রতীক্ষা করছিলেন, যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে 1200 ভোটের ব্যবধানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে হারিয়েছেন। এটি ভারতীয় একটি গণমাধ্যম এএনআই সূত্রে খবরটি জানানোর পর ভারতীয় বিভিন্ন অন্যান্য গণমাধ্যমে খবরটি ফলাও করে প্রকাশ করা হচ্ছে, এবং এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের যে বিশাল জয় তার 16 কলা পূর্ণ হলো। আপনি জানেন যে সকাল থেকে যে টানটান উত্তেজনা চলছিল, নন্দীগ্রামে কখনো এগিয়ে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো পিছিয়ে পড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে শেষ হাসিটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসলেন। তিনি 1200 ভোটের ব্যবধানে কিন্তু তার প্রধান প্রতিপক্ষ শুভেন্দু অধিকারীকে হারিয়ে দিয়েছেন। এখানে বলে রাখি যে শুভেন্দু অধিকারী এক সময় তারই সতীর্থ ছিল, এবং আপনি জানেন যে 2007 সালে নন্দীগ্রাম আন্দোলন শুভেন্দু অধিকারী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছিল। সেই শুভেন্দু অধিকারী সম্প্রতি তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন এবং বিজেপিতে যোগ দিয়ে নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে 50,000 ভোটের ব্যবধানে হারাবেন। আর হারাতে না পারলে তিনি রাজনীতি থেকে অবসর নেবেন। এখন সময় বলে দেবে তিনি আসলেই রাজনীতি থেকে অবসর নেন কিনা। এদিকে জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হবেন। আপনি জানেন যে কোভিড বিধি মেনে তাকে সাংবাদিকদের মুখোমুখি হতে হবে, সে কারণে তিনি ভার্চুয়ালি বসবেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বাইরে থাকবেন এবং বিশেষ করে তার যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেল পেজের মাধ্যমে এবং টেলিভিশন চ্যানেলের মাধ্যমে সেই তার যে বার্তা সেটি যাওয়া হবে। ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন তাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও সর্বভারতীয় স্তরের বিভিন্ন নেতারা কিন্তু ইতিমধ্যেই টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাট্রিক করে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী চেয়ারে বসার জন্য আগাম ও অভিনন্দন জানিয়েছেন। এর আগে জানিয়ে রাখি যে ভারতের এবার এই যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন, এই 294 আসনের বিধানসভা, এখানে 2জন প্রার্থী কোভিড আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর মূল নির্বাচন হয়েছে 292 আসন, এবং এখনো পর্যন্ত যা ফলাফলের ট্রেন্ড তাতে কিন্তু মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেস 212টিরও বেশি আসনে কিন্তু এগিয়ে রয়েছে, এবং বিজেপি নাবতে এখন 80-র নিচে গিয়ে নেমেছে। শেষ পর্যন্ত অবশ্য যদিও এখন 16-17তম রাউন্ড চলছে, আপনি জানেন যে বিধানসভায়
আসনের বিধানসভার আসনের যে ঘনত্ব, ভোটের ঘনত্ব, সেই ঘনত্বর বিচারে কোনো জায়গায় 18 রাউন্ড এবং কোনো জায়গায় 26 রাউন্ডের গণনা হবে। তবে শেষ পর্যন্ত কিন্তু এই ফলাফলই থাকবে বলেই মনে করা হচ্ছে এবং এখন কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা সমর্থক রয়েছেন তাদের মুখে কিন্তু হাসি ক্রমশ চওড়া হচ্ছে। তো এই ছিল স্বপ্না আমার কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলে আমার কাছে থাকা তার সবশেষ। কলকাতা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মুনিয়া মৃত্যুর ঘটনায় হুইপ পুত্র শারুনের বিরুদ্ধে ভাইয়ের হত্যা মামলা। ফরেনসিক রিপোর্ট পেতে সময় লাগবে 1.5-2 মাস। খুলবে রহস্যের জট। যত টাকাই লাগুক সবার টিকা নিশ্চিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। মানতে হবে স্বাস্থ্যবিধি। অসহায় 36 লাখ পরিবার পেল 2,500 টাকা করে। এবং ঈদের আগে তুলে নেওয়া হতে পারে লকডাউন। দূরপাল্লার পরিবহন চলবে কিনা সিদ্ধান্ত 5 মের আগেই। দেশে করোনায় আজ 69 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। চলে যাচ্ছি রমজানের বিশেষ আয়োজন ইফতার বাজারে। ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি কামরুজ্জামান মামুন। প্রত্যেক দিনই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা জানিয়ে থাকি ইফতার বাজারের খবর, ইফতার আয়োজনের খবর। তারই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে এবং অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং এখানে কিন্তু অনেক অফিস, অনেক ধরনের ব্যবসায়িক কার্যক্রম এইখানে চলে এবং এই জন্য কিন্তু এখানে মানুষের উপস্থিতিও বেশি। আমরা দেখছি যে ইফতার বাজারটিতে আমরা রয়েছি কারওয়ান বাজারের, সেই ইফতার বাজারটি একটি রেস্টুরেন্টের ইফতার বাজার এবং এখানে কিন্তু ইফতারের যেহেতু অল্প সময় বাকি রয়েছে, কিছুক্ষণ আগ থেকে আমরা দেখেছি ক্রেতা উপস্থিতি ব্যাপকভাবে এখানে বাড়তে শুরু করেছে এবং এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারটিতে কিন্তু বাহারি পদের তৈরি নানা রঙের নানা স্বাদের খাবার দিয়ে এই ইফতার বাজারটি সাজানো রয়েছে। আমরা দেখতে পাচ্ছি মাংস দিয়ে তৈরি বিভিন্ন পদের ইফতার এবং এই ইফতারের যে চাহিদা সেটিও আসলে বলার মতো, কেননা আমরা দেখছি যে আসলে এখানে যে ক্রেতারা রয়েছেন সেই ক্রেতারা কিন্তু বলা চলে যে ভিড় করে এখানে কেনাকাটা করছেন। আমরা এইখানে একজন বিক্রেতার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে এটি আসলে নাম কি এবং দাম কত? এটা স্পেশাল বিফ চাপ, শুধু আমরা রমজানি করি, দাম 640 টাকা কেজি, প্রতি কেজি। স্পেশাল বিফ চাপ, এটির চাহিদা কেমন? এটা চাহিদা ভালো, এটা শুধু রমজানের মধ্যে অনেক চাহিদা, রেগুলার কাস্টমার খায় সব। এই প্রতি কেজি 640 টাকা। জি জি। আর কি কি আইটেম এখানে আছে একটু বলবেন? মাংস দিয়ে তৈরি, এটা চিকেন জাল ফ্রাই আছে, কাবাব আছে, বিফ শিক কাবাব, মাটন বড়ি কাবাব, চিকেন টিকা, চিকেন গ্রিল, চিকেন রেস্টু, চিকেন কাশ্মীরি। এই যে চিকেন ঝাল ফ্রাই, এটি আসলে কত করে? এটা প্রতি প্লেট 180 টাকা। এক প্লেটে কতটুকু থাকে? 10 পিস, ছোট ছোট বড়ি 10 পিস থাকে। আমরা যেটা রেগুলার বিক্রি করি ওইটা একদম ছোট ছোট 10 পিস চিকেন 180 টাকা। আচ্ছা, আমরা এই যে চিকেন ঝাল ফ্রাই এবং বিফ চাপ যেখানে বিক্রি হচ্ছে সেখানে কথা বলছিলাম। তো এটির আসলে চাহিদা রয়েছে এবং রমজান উপলক্ষে তারা আসলে বিশেষভাবে এটি বানিয়ে থাকেন। আমরা এই যে ইফতার আয়োজনে দেখছি যে মাংস দিয়ে তৈরি আরও বিভিন্ন ধরনের ইফতার এখানে রয়েছে। তো এই যে ইফতারগুলো রয়েছে, এই ইফতারগুলো কিনতে ক্রেতারা কিন্তু এখানে ভিড় করছেন, শুরুতে যেমনটা বলছিলাম। তো এই যে বিভিন্ন পদের এবং বিভিন্ন রঙের ইফতার রয়েছে সে বিষয়ে আরেকটু জানার চেষ্টা করব। একটু সংক্ষেপে বলবেন আমাদের যে এই ইফতারগুলোর নাম কি? এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা চিকেন কাশ্মীরি কাবাব, এটা হচ্ছে চিকেন টিকা দেশি মুরগিটা। চিকেন রেশমি কাবাব এবং কাশ্মীরি কাবাব এগুলোর দাম সহ বলেন। এই চিকেন রেশমি যেটা এটা প্রতি শিক 100 টাকা, আর চিকেন কাশ্মীরি যেটা এটাও প্রতি শিক 100 টাকা। চিকেন টিকা যেটা এক শিকে 2 পিস থাকবো, মানে পিস 100 টাকা করে। আর এটা হচ্ছে কি আপনার গ্রিল চিকেন টিকা কাবাব 200 টাকা 2 পিস, মানে প্রতি পিস 100 টাকা। এটা খাসি বড়ি কাবাব প্রতি শিক 115 টাকা। আর এটা হচ্ছে বিফ শিক কাবাব গরুর, এটা হচ্ছে 100 টাকা করে। আর পরোটা আছে 20 টাকা, নানুরি 20 টাকা। আমাদের এখানে এগুলোই। আচ্ছা, ধন্যবাদ। কথা বলছিলাম এই অংশের যিনি বিক্রেতা রয়েছেন তার সঙ্গে, জানাচ্ছিলেন যে এইখানে মাংস দিয়ে তৈরি যে ইফতারের খাবারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। আমরা ইফতার বাজারটিতে দেখছি যে অন্যান্য যে ইফতারের আইটেম সেগুলোর তুলনায় কিন্তু মাংস অর্থাৎ গোশত দিয়ে তৈরি ইফতারি পদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। আমরা এখানে দেখছি যে আরেকটা জায়গায় আমরা এখানে এসেছি এবং এখানে নান এবং বিভিন্ন ধরনের পরোটা দেখতে পাচ্ছি এবং বলা চলে যে প্রায় 5 থেকে 6 ধরনের পরোটা আমরা দেখতে পাচ্ছি। একটু সংক্ষেপে বলবেন যে এখানে কত ধরনের পরোটা রয়েছে?
জি, কত ধরনের পরোটা এখানে রয়েছে? আমরা তো অনেক পরোটা দেখতে পাচ্ছি। এখানে বাটার পরোটা আছে, তারপর স্পেশাল নান আছে, তারপর টানা পরোটা আছে, বাটার পরোটা, চিকেন পরোটা, বিফ পরোটা, এই 5-6 আইটেমের পরোটা আছে। আচ্ছা, এই যে বিফ পরোটা, চিকেন পরোটা, এগুলোর দাম কেমন? বিফ পরোটা, চিকেন পরোটা 45 টাকা করে, টানা পরোটা 55, আর স্পেশাল নান 20 টাকা, আমাদের স্পেশাল পরোটা 20 টাকা। মুরগি দিয়ে তৈরি আমরা দেখছি যে এখানে আস্ত মুরগি একটা রোস্ট করে আপনারা এখানে রেখেছেন। এটির দাম কত করে আসলে? এই মুরগিটার দাম আপনার 350 টাকা। একটা মুরগি 350 টাকা। আচ্ছা, ধন্যবাদ। কথা বলছিলাম এখানে যে আস্ত মুরগির রোস্ট বিক্রি করা হচ্ছে 350 টাকা করে এক একটা, এবং এখানে প্রায় 5 থেকে 6 ধরনের পরোটা, অর্থাৎ চিকেন পরোটা, বিফ পরোটা, ঝাল পরোটা, কিমা পরোটা থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের পরোটা কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে, এবং এই পরোটারও বিশেষ একটা চাহিদা রয়েছে। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবো। ভাই, আমরা একটা সরাসরি সম্প্রচারে আছি, একটু বলবেন সংক্ষেপে যে আপনি আসলে কি কিনতে এসেছেন এবং এখানে কেন কিনতে এসেছেন? আমি আসলে এখানে কিনতে এসেছি, এখানে খাবারটা খুব ভালো, আর এখানে আমরা প্রায় খেতে আসি। এখানে আমি চিকেন পরোটা এবং বিফ পরোটা নিতে আসছি, বিফ পরোটা। আচ্ছা, দাম কেমন দেখছেন? এখানের দাম রিজনেবল প্রাইসের ভিতরে ভালোই, আলহামদুলিল্লাহ। কম টাকায় ভালো খাবার এখানে পাওয়া যায়। একটা মানে পরোটা 45 টাকা করে এখানে কিনতেছি, আমি 3টা নিয়েছি। কথা বলছিলাম ক্রেতার সঙ্গে। ক্রেতা আমাদের জানাচ্ছিলেন যে এখানে দাম সাধ্যের মধ্যে থাকা এবং মান তুলনামূলক অন্যান্য স্থানের চেয়ে ভালো হওয়ার কারণে আসলে এখানে তিনি ইফতার কিনতে আসেন। তো এই যে ইফতার বাজারটি, ইফতার আয়োজনটি কিন্তু প্রায় শেষের দিকে বলা চলে। আমরা যখন অনেক আগে প্রায় বেলা 3টার দিকে এখানে এসেছিলাম, তখন দেখেছিলাম যে এইখানে ইফতার বাজারটি কিন্তু ইফতারের তৈরি খাবারে ভরপুর ছিল। সেই ইফতারের তৈরি খাবারে ভরপুর থাকা অবস্থায় আমরা দেখেছিলাম যে এখানে অনেক ক্রেতা উপস্থিতি ছিল। সেই ক্রেতা উপস্থিতি বাড়তে শুরু করেছে, এবং ইফতারে যেহেতু আর অল্প সময় বাকি রয়েছে, সে কারণে কিন্তু এখানে যে আয়োজন, সেই আয়োজনও কিছুটা কমতে শুরু করেছে, আর সেই সঙ্গে কিন্তু ক্রেতা চাহিদাও বাড়ছে। আবারও স্বাগত ইফতার বাজারে। জানাচ্ছি কারণ বাজার থেকে ইফতারের খবর, এবং আমরা এখন যে ইফতার বাজারটিতে রয়েছি, সেই ইফতার বাজারটিও বলা চলে যে কারণ বাজারের যে অন্যান্য ইফতার বাজারগুলো রয়েছে তার মধ্যে বেশ জমজমাট একটি আয়োজন এখানে চলছে। অর্থাৎ কারণ বাজারে যে ইফতারের আয়োজনগুলো হয়েছে বিভিন্ন হোটেল এবং রেস্তোরাঁতে, সেই ইফতারের আয়োজনগুলোতে কিন্তু আমরা দেখছি যে ক্রেতাদের উপস্থিতি অনেক বেশি, এবং ভ্রাম্যমাণ বা খোলা জায়গায় যে ইফতার আয়োজন হয়ে থাকে এমন ইফতার বিক্রি কিন্তু আমাদের চোখে এবার পড়েনি খুব একটা। আমরা এই যে ইফতারের যে বাজার, এই ইফতার বাজারের যে অংশে হালিম বিক্রি করে, আপনি দর্শক আপনারা জানেন যে হালিম ছাড়া আসলে বাঙালির ইফতার অনেকটাই অপূর্ণ থেকে যায়, এবং এই হালিমের অংশে আমরা দেখছি ক্রেতাদের কিন্তু অনেক ভিড় রয়েছে। বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের যে আয়তনের তারা মাটির যে হাঁড়ি রয়েছে তাতে করে তারা হালিম বিক্রি করছেন। আমরা এই যে কোন বাটির দাম কত হালিম সহ এবং এটি আসলে কিসের হালিম বিশেষত্বকে একটু জানার চেষ্টা করব। আপনি বলবেন আমাদের যে এটি আসলে কিসের হালিম, এবং এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন আকারের বাটি দেখছি, কোন বাটি কত? হালিম 1000 টাকা আছে, 800 টাকা আছে, 600 টাকা, 400 টাকা, 300 টাকা, 100 টাকা থেকে 1000 পর্যন্ত। খাসির হালিম সবচেয়ে বড় বাটি 1000, বড় বাটি 1000, আর সবচেয়ে নিম্ন স্তরের বাটি 100 টাকা। 100 টাকা ছোটটা, আর বড়টা মাঝারও আছে 800। অর্থাৎ পাঁচ ধরনের বাটিতে আপনার হালিম বিক্রি করেন, 5টি আকারের বাটিতে। 5-6টা বাটি আছে। আচ্ছা, এটির চাহিদা কেমন হালিমের? চাহিদা অন্যান্য বছর থেকে একটু কম এইবার লকডাউনের কারণে। উপাদান কি থাকে আসলে এই হালিমটা স্পেশাল কেন? আপনারা বলছিলেন স্পেশাল। রমজানের মাসের লেগে স্পেশাল হয়। এটা উপাদান কি কি বুঝলাম না। এটা কি কি দিয়ে বানানো? এটা বহুত পদ, এর মধ্যে 60টা মশলা আছে, মিনিমাম 60টা আইটেমের গরম মশলা আছে। আমরা কথা বলছিলাম হালিম অংশের যে বিক্রেতা রয়েছে তার সঙ্গে। তো এই যে ইফতার বাজার, এই ইফতার বাজারের আরও অন্যান্য যে আয়োজন, সেই আয়োজনের দিকে আমরা একটু দেখানোর চেষ্টা করব। এবার কিন্তু আমরা দেখছি যে আর ইফতারের যেহেতু অল্প সময় বাকি রয়েছে, তাই এই ইফতার আয়োজনের কিন্তু অনেক কিছুই যে খাবারগুলো ছিল সেই খাবারগুলো আসলে বিক্রি হয়ে গেছে। তো এখন যে খাবারগুলো এখানে রয়েছে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করব। এখানে আমরা দেখছি যে মাংস দিয়ে তৈরি বা এখানে দই বড়া রয়েছে, বিভিন্ন পদের খাবার কিন্তু এখনও রয়েছে। আমরা এই যে ইফতার বাজারের যিনি ম্যানেজার তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি বলবেন যে
কি কি ধরনের আয়োজন এখন আপনাদের এখানে রয়েছে এবং আসলে দাম কেমন, ক্রেতা উপস্থিতি কেমন? ক্রেতা উপস্থিতি মোটামুটি ভালো। আমাদের আইটেম থাকে হলো প্রায় 40 থেকে 45টা আইটেমের মতো থাকে। এখন প্রায় আইটেম শেষের দিকে আর কি। এখন আছে যে লকডাউন পরিস্থিতিতে কি আপনাদের কোন আয়োজন সীমিত করেছেন কিনা? হ্যাঁ, আয়োজন একটু পরিমাণে কম থাকে আইটেমগুলো, একটু কাস্টমারের সংখ্যা মোটামুটি এখন লকডাউনের সীমিত স্থগিত করার পরে এখন একটু ভালো সাড়া পাচ্ছি আর কি। আচ্ছা আচ্ছা, এখন ক্রেতাদের উপস্থিতি ভালো দেখছেন। আচ্ছা, তো আমরা এই যে ইফতার বাজারটিতে রয়েছি কারণ বাজারের, এই ইফতার বাজারে আমরা দেখছি যে দই বড়া প্রতি পিস 25 টাকা, চিকেন ফ্রাই 65 টাকা, চিকেন কাটলেট 60 টাকা, এছাড়া চিকেন রোল 20 টাকা, বিভিন্ন পদের ইফতার কিন্তু এখনও এখানে রয়েছে এবং এখানে সেগুলো বিক্রি চলছে। আমরা এই যে ইফতার বাজারের আরেকটি অংশ যেখানে আসলে জিলেপি বিক্রি করা হয় এবং সেখানে যে কারিগর সেখানে গরম গরম জিলেপি প্রস্তুত করেন এবং সেগুলো এখানে যে পরিবেশনা করেন দোকানের অন্যান্য কর্মচারীরা, তারপর সেখান থেকে ক্রেতারা কিনে নিয়ে যান। সেই অংশে এসেছি এবং আমরা দেখছি যে এখানে জিলেপি ভাজা হচ্ছে এবং সেই জিলিপি সম্পর্কে আমরা ছোট্ট করে জানার চেষ্টা করবো। এটার নাম কি? আমার নাম বাবুল। জিলিপির নাম কি? জিলাপির নাম বোম্বে জিলাপি। কত করে কেজি? 180 টাকা। বোম্বে জিলিপি ভাজা হচ্ছে এবং এটি আসলে 180 টাকা কেজি। তো ইফতার বাজারের খবর আমরা রাজধানীর প্রত্যেক দিনই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে জানিয়ে থাকি। আজ ছিল কারণ বাজার থেকে আমাদের কাছে এতটুকুই।